আমার কাব্য তুমি প্রয়াসী তৃতীয় পর্ব। ছায়া নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু নির্ঝরের শক্ত বলিষ্ঠ বাহুজোড়া তাকে নির্ঝরের কবল থেকে ছাড়াতে দিচ্ছে না। ছায়া পড়েছে মহাবিপদে। কিছু সময় পর নির্ঝর নিজে থেকে সরে আসে। ছায়ার নিঃশ্বাস ভারী হয়ে গেছে। নির্ঝর ছায়ার ভেজা ঠোঁটে নিজের আঙুল স্পর্শ করতে করতে বলে, আমার, শুধু আমার, সব কিছু থেকে আগলে রাখবো। ছায়া কিছু বলার আগে নির্ঝর আরেক দফা আক্রমণের শিকার হয় ছায়া। নির্ঝর ছায়ার ওড়নাটা খুলে ফেলে ছায়ার চোখ বন্ধ করে নেয়। নির্ঝরের নেশা হয়েছে। এ এক অদ্ভুত নেশা, যা হয়তো না করলে বোঝা যাবে না। আমার প্রয়োজন। ছায়া চোখ বন্ধ করে নির্ঝরের কাঁধ খামচে ধরে রেখেছে। এমন কথায় চোখ খুলে নির্ঝরের চোখের দিকে তাকায়। ওই গভীর বাদামি রঙা চোখ দুটোতে ভারী ভালোবাসার এক ঝলক দেখতে পায় ছায়া। সেই ভালোবাসার ঝলকে ছায়ার হৃদয় দোল দিয়ে ওঠে। না করার মতো আর কোনো উপায় সে খুঁজে পায় না। নির্ঝরের চোখের গভীরতা এতটাই হারিয়ে গেছিল ছায়া যে বুঝতেই পারেনি তার শরীরের অবশিষ্ট শেষ কাপড়টুকুও নির্ঝর খুলে ফেলেছে। নির্ঝরের কামড় ধীরে ধীরে ছায়ার গলায় গিয়ে পৌঁছায়। মায়াবতীর বুকে হাত রেখে নিজেকে চিরসুখী পুরুষ হিসেবে দাবি করল নির্ঝর। মায়াবতীর ফর্সা শরীরে তার দাঁতের যে সুন্দর দাগগুলো বসে আছে, সে তাতে আরেকবার চুমু দিয়ে আবারও নতুন দাগ ফেলতে ব্যস্ত সে। মায়াবতীর বুকে এক অদ্ভুত সুখ আছে। সেখানে ভালোবাসা দিতেই প্রেমের সেই শব্দগুলো যেন আরও বৃদ্ধি পায়। মায়াবতীর মুখে প্রেমের গান শুনে নিজের বুকের মাঝেও প্রেমের হাওয়া দোলে। নির্ঝর তার টেবিলে রাখা ফোনটা নিয়ে কোনো নাম্বারে ফোন করে আবার ছায়ার বুকে ডুব দেয়। এবার প্রথমের বারের থেকেও আরও ভয়ঙ্করভাবে আক্রমণ করছে নিঝর, যার ফলে ছায়ার ভালোবাসার শব্দগুলো আরও বৃদ্ধি পায়। ছায়া, পাগল করে দিবি তুই আমাকে। ছায়া এই মুহূর্তে কিছু বলার অবস্থায় নেই। সে শুধু বিছানার চাদর খামচে ধরে রেখেছে আর শব্দ করছে। কিছুক্ষণের মাঝেই নির্ঝর ছায়াকে নিয়ে ডুব দেয় আরেক রাজ্যে। সেখানে শুধু সুখময় অনুভূতি বিরাজমান। এই যে ছায়ার আধ ভাঙা কথা শুনে নির্ঝর ছায়ার বুক থেকে মাথা তুলে ছায়ার মুখের দিকে তাকায়। বলুন ম্যাডাম, আমাকে ছাড়ুন, ওয়াশরুমে যাব। আমি যেতে দিতে চাই না, একটু ওয়াশরুমেই যাব, ছেড়ে চলে যাচ্ছি না। ছেড়ে চলে যাওয়ার কথাটা শুনে নির্ঝরের ফর্সা মুখটা লাল হয়ে যায়। ছায়ার দিকে এক ভয়ানক দৃষ্টি নিক্ষেপ করে নির্ঝর। ছায়া বুঝতে পারে না বিষয়টা কি হয়েছে। পা ভেঙে দেব, দরকার হয় বন্দি করে রাখবো, তাও তোকে যেতে দেব না আমি। এখন বুঝবি না এই নির্ঝর কি জিনিস, তা তুই এখনো জানিস না। মনে মনে কথাগুলো ভাবছে নির্ঝর। নির্ঝরের কোনো সাড়া শব্দ না পেয়ে ছায়া আবারও বলে, প্লিজ ছাড়ুন, আমি ওয়াশরুমে যাব। নির্ঝর কোনো কথা না বলে ছায়াকে চাদরে মুড়ে সোজা ওয়াশরুমে নিয়ে যায়। ছায়াকে ফ্রেশ করিয়ে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে যায়। ছায়াকে নিজের একটা কালো শার্ট পরিয়ে দেয়, যেটা ছায়ার হাঁটু পর্যন্ত পড়েছে। ছায়ার কপালে চুমু দিয়ে বলে, বসো, আমি খাবার নিয়ে আসছি। নির্ঝরের পরনের গেঞ্জি আর ট্রাউজার। ছেলেটা যা পরে তাতেই সুন্দর দেখায়। নির্ঝর নিচে এসে কিচেনে চলে যায়। খাবার গরম করতে করতে ফোনটা অন করে নির্ঝর। কল লিস্টে গিয়ে বাঁকা হাসে। আমার নামের ছায়া আমারই থাকবে। রাগে গদগদ করছে আদনান। রুমের এপাশ থেকে ওপাশ শুধু হাঁটছে, কিছু বলছে না। তিন্নি নিচে ছিল, মেয়েকে টিভি দেখায়, খাবার খাইয়ে উপরে এনেছে ঘুমিয়ে দেবে বলে। হঠাৎ করে আদনানকে এমন রেগে ফুঁসতে দেখে বেশ অবাক হয় সে। আদনানের দিকে এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে? কিছু না। কিছু না বলছো কেন? এভাবে রেগে মেগে আছো কিসের জন্য?
কোনো সমস্যা? তিন্নি প্লিজ, আমার ভালো লাগছে না। আদনান, তুমি ভুলে যাচ্ছ আমরা স্বামী স্ত্রী। এভাবে কথা লুকিয়ে তুমিও ভালো থাকবে না, আমিও না। তিন্নির কথা শুনে আদনান পাশে থাকা কাঁচের ফুলদানিটা তিন্নির দিকে ফিরিয়ে মারে। ভাগ্য ভালো থাকায় মাত্র কিছু দূরত্ব আগে এসে ফুলদানিটা ভাঙে তিন্নির পায়ের কাছে। ঘটনাচক্রে রাহি জোরে কান্না করে দেয়। মিসেস চৌধুরী, অয়ন আর নোহাও দৌড়ে আসে। রুমের দরজা খোলা থাকায় বিকট শব্দ হয়েছে। মিসেস চৌধুরী চোখের সামনে এমন অবস্থা দেখে আদনানের দিকে তাকায়। তিন্নি সামনে ফুলদানি ভাঙা, রাহি কাঁদছে। আদনানের মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে কাজটা সেই করেছে। মিসেস চৌধুরী তিন্নির দিকে তাকায়। তিন্নি, রাহিকে নিয়ে আমার রুমে যাও। তিন্নি মায়ের দিকে তাকায়। আমি বললাম যাও। নোহা, রাহিকে কোলে নাও। কি মা? নোহা রাহিকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। তিন্নিকেও অয়ন নিয়ে যায় নিজের সাথে। মিসেস চৌধুরী আদনানের দিকে তাকায়। আদনান বিষয় এবং সিচুয়েশন দুটোই বুঝতে পেরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। মিসেস চৌধুরী আদনানকে নিয়ে সোফায় বসে। কিসের এত সমস্যা তোমার? কেন মা? কিছুদিন ধরেই দেখছি তুমি বাসায় সকাল দুপুর রাত থাকছো না। তিন্নি বা রাহির প্রতি আগে যে খেয়ালটা দিতে সেটাও দিচ্ছ না। সমস্যাটা কি তোমার? নাকি অন্য কিছু? খুলে বলো আমাকে। মা, আসলে সেই রকম কিছুই না। আমি খুবই মানসিক চাপে আছি, কাজের প্রেশার অনেক। আর আমি যখন রেগে যাই তখন তিন্নিকে বলেছি প্রশ্ন করো না। ও বারবার একই কথা বলছিল। কিন্তু আমি সরি মা, আমি সত্যি এই সব করতে চাইনি। সরিটা আমাকে না বলে তিন্নিকে গিয়ে বলো। আমি সব সামলে নেব মা। ভালো কথা। মিসেস চৌধুরী বেরিয়ে যায়। আদনান ফোনটা হাতে নেয়। কিছুক্ষণ আগের কথা মনে পড়তে আদনান আবারও রেগে লাল হয়ে যায়। আহ, নির্ঝর, ওর শরীরটা আমার। ওর শরীরের উপর সব অধিকার আমার। আমি এবং আমার। তুই মাঝখান থেকে এসে সব প্ল্যান নষ্ট করে দিলি। আমি ছাড়বো না তোকে, আমি ছাড়বো না। আদনানের কথার মাঝেই তার ফোনে ফোন আসে। ফোনটা গুরুত্বপূর্ণ। সে দ্রুত ফোনটা তোলে। ওপাশ থেকে, মিস্টার আদনান, হাউ মেনি মোর ডেজ ডু ইউ নিড? দ্য প্রোডাক্ট হ্যাজ নট ইয়েট বিন মেড। হোয়েন উইল ইউ ডেলিভার্ড? মিস্টার আদনান, আর কতদিন প্রয়োজন আপনার? প্রোডাক্ট তৈরি হয়নি এখনও। ডেলিভারি কখন দেবেন? আই এম সরি, আই এম ট্রাইং। দ্য গার্ল হ্যাজ লস্ট হার হ্যান্ডস। You know that rare hormone is very difficult to find. I am trying. Will try to deliver the product quickly. আমি দুঃখিত, আমি চেষ্টা করছি। মেয়েটা হাতছাড়া হয়ে গেছে। আপনি তো জানেন ওই রেয়ার হরমোনটা পাওয়া খুবই মুশকিল। আমি চেষ্টা করছি। প্রোডাক্ট যত দ্রুত ডেলিভারি করার চেষ্টা করব। ওকে, উই উইল ওয়েট। ঠিক আছে, আমরা অপেক্ষা করব। কথাটা বলে লোকটা ফোনটা কেটে দেয়। আদনান ভ্রু কুঁচকে বসে পড়ে। আমার ছায়াকে প্রয়োজন, বাই হুক অর বাই ক্রুক। নির্ঝর ছায়াকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। ছায়াও নির্ঝরের হাতে বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। এরপর নির্ঝর ছায়াকে বুকে নিয়ে শুয়ে পড়ে। ছায়া টায়ার্ড ছিল, শোয়া মাত্রই ঘুমিয়ে যায়। নির্ঝর ছায়ার মাথায় হাত বুলোতে বুলোতে মনে মনে ভাবছে, জীবনে এমন একটা মানুষ চলে আসবে যার জন্য পুরো দুনিয়ার সবার সঙ্গে যুদ্ধ করব, এটা সত্যি কখনো চিন্তা করিনি আমি। ছায়া কপালে চুমু দিয়ে নিজেও ঘুমিয়ে যায় নির্ঝর। মেজর সিনহা চৌধুরী অসম্ভব পারদর্শী একজন মেজর ছিলেন। তিনি শ্যুট করলে নিশানা কখনো মিস হতো না। হাত যেমন পাকা ছিল, কাজের ক্ষেত্রেও সে ছিল খুবই দক্ষ। বিয়ের পর মাহিমা চৌধুরীকে নিয়ে তিনি পাহাড়ি এলাকায় চলে আসেন। সেখানে তাদের ছোট সংসার হয়। প্রথম সন্তান তিন্নি, দ্বিতীয় নির্ঝর এবং তৃতীয় অয়ন। সব ভালোই চলছিল। ভালোবাসা, ভালো থাকা, অর্থ
কিছুরই অভাব ছিল না সংসারে। মাহিমা চৌধুরী স্বামীকে ভীষণ ভালোবাসতেন। সিনহা চৌধুরীও স্ত্রী সন্তানকে খুশি রাখার জন্য জীবনের সবটুকু কাজে লাগিয়ে দেন। এমনই চলছিল দিন। তিন্নি তখন ক্লাস 10-এ পড়ে, নির্ঝর ক্লাস 8-এ, অয়ন ক্লাস 6-এ। সিনহা গেছিলেন একটা মিশনে কিছু ড্রাগস ডিলারদের ধরতে। পাহাড়ি এলাকা থেকে স্মাগলিং করা খুবই সোজা, তবে অবাক করার বিষয় হলো স্মাগলিংটা করছিল সেখানকার পুলিশ এসপি। সিনহা সাহেব সেটা জানতে পেরে সেই আস্তানায় ছদ্মবেশে যায়। ওনার বাইকে ছিলেন, যেখান থেকে ফেরার সময় সব এভিডেন্স কালেক্ট করে নেন সিনহা। এসপি সবটা জানতে পেরে যায়। তিনি দ্রুত সিনহাকে ধরতে বেরিয়ে পড়ে। সিনহা বাইকে ছিল। হঠাৎ করেই সামনে থেকে এসপি সাহেব এসে তাকে শ্যুট করে। ঘটনা এত দ্রুত ঘটে যায় যে সিনহা চৌধুরী কিছুই বুঝে ওঠার আগেই তার জীবন চলে যায়। মিসেস চৌধুরী সিনহা চৌধুরীর মৃত্যু মেনে নিতে পারেন না। তিনি ট্রমায় চলে গেছিলেন। তখন ছেলে মেয়েগুলোর দেখাশোনা করে তাদের বড় খালা মাহিমা চৌধুরী, নীলিমা খানের ছোট বোন। বোনকে এভাবে কষ্ট পেতে দেখে তিনি চেয়েছিলেন মাহিমা চৌধুরীকে বিয়ে দিতে, কিন্তু তিনি সেদিন বলেছিলেন, আমার স্বামী সারা জীবন আমাকে যে ভালোবাসা দিয়ে গেছে তাতে আমি চিরজীবন এভাবে কাটিয়ে দিতে পারবো। আমার আর দ্বিতীয় কোনো পুরুষের ভালোবাসার প্রয়োজন হবে না। এভাবে কেটে যায় দিন। এদিকে তিন্নির বিয়ের বয়স হয়। নির্ঝর বাবার মতো আর্মিতে যায়। অয়ন বিসিএস পড়ে। সারা জীবনের কষ্ট লাঘব হয় মাহিমা চৌধুরীর। তবে তিন্নির বিয়ের 4 বছর পর জানতে পারে তিন্নি কখনো মা হতে পারবে না। আদনান ডক্টর হওয়ার জন্য সারোগেসিতে বেবি নেয়। সেই দিন আদনান নির্ঝরের কাছে বাবার মতো হিরো হয়ে গেছিল। ভীষণ সম্মান করত এবং ভালোবাসত। আদনানের মা বাবা নেই, এতিম ছেলে আদনান। তাই মিসেস চৌধুরী মেয়ে জামাই এবং মেয়েকে নিজের কাছেই রাখে। এতে অবশ্য নির্ঝরের বেশি জোর ছিল। আদনানকে নির্ঝর বরাবরই সম্মান করে এসেছে, এখনও করে, কিন্তু আদনানের সুন্দর চেহারার পেছনে কালো রঙা মানুষটাকে নির্ঝর চিনতে একটু সময় লেগেছে। বিষয়টা এখন অনেকটা দূর চলে এসেছে, হাত থেকে বেরিয়ে যাচ্ছে। নির্ঝর এইসব কথাই ভাবছে। তার বাবার আদর আর চেহারা দুটো তার এখনো মনে আছে। নির্ঝরের জীবনে সব থেকে বড় প্রাপ্তি তার বাবা এবং তার বাবার সাথে কাটানো সময় এবং কিছু মুহূর্তগুলো। নির্ঝর ছায়ার মাথায় বিলি কেটে দিচ্ছিল এবং সব কিছু ভাবছিল। ছায়া এই মুহূর্তে নির্ঝরের বুকে শুয়ে আছে। ছায়ার চুলের মৃদু ঘ্রাণ নির্ঝরের ভীষণ ভালো লাগে। নির্ঝর চোখ বন্ধ করে ছায়ার চুলে বিলি কাটছে এবং সেই ঘ্রাণ উপভোগ করছে। সকালে সূর্যের আলো পর্দা ভেদ করে ছায়ার মুখে এসে পড়ে। ছায়া পিটপিট করে চোখ খুলে তাকায়। একটু নড়ে চড়ে সামনের দিকে তাকিয়ে দেখে নির্ঝর তার দিকেই তাকিয়ে আছে। ছায়া চোখ পিটপিট করে নির্ঝরকে ভালো করে দেখে। কিছুক্ষণ সময় লাগে বুঝতে যে তার শরীরে যে শার্টটা আছে সেটা তার পায়ের অনেকটা উপরে উঠে গেছে। নির্ঝরের খোলা বুকে তার মাথা। ছায়া সব কিছু বুঝতে পেরে বেশ লজ্জা পেয়ে যায়। তাদের শরীরে জড়িয়ে থাকা চাদরটা ছায়া নিজের মাথা পর্যন্ত টেনে নেয়, নিজের চাদরের ভিতরে ঢুকে যায়। নির্ঝর হাসে। এত লজ্জা কেন পাচ্ছ? তোমার শরীরের এমন কোনো অংশ নেই যা আমি দেখিনি। ছায়া কিছু বলে না, চুপ করে শুয়ে থাকে। নির্ঝর বিছানা থেকে নামতে নামতে বলে, আমি অন্য রুমে যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও, কিন্তু প্লিজ আমার একটা শার্ট পরো, তোমায় আমার শার্টে ভীষণ মানায়। কথাটা বলে নির্ঝর চলে যায়। নির্ঝর চলে যেতেই ছায়া মাথা বের করে নেয়। ছায়া মৃদু হাসে, উঠে ফ্রেশ হয়ে গোসল করে নেয়। এরপর নির্ঝরের ক্লোজেট থেকে তার একটা শার্ট পরে নেয়। নির্ঝরের পছন্দ যেটা হয় সেটাই। ছায়া আয়নার সামনে এসে চুল মুছে আঁচড়ে নেয়। শার্টটা
বরাবরের মতো তার হাঁটু অবধি এসেছে। নিজেকে দেখে নিজেরই লজ্জা লাগছে। ছায়া ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বাজতে চলল। নির্ঝর 9টায় বের হয়ে যাবে। তাই ছায়া দ্রুত নাস্তা বানাতে চলে যায়। যদিও শরীর মোটামুটি ঠিক আছে। ছায়া নির্ঝরের জন্য ব্রেকফাস্ট বানাতে নির্ঝর এসে হাজির। এই ইউনিফর্মে নির্ঝরকে আরও সুদর্শন লাগে। ছায়া নির্ঝরের থেকে চোখ সরিয়ে রান্নায় নজর দেয়। তখন পেছন থেকে শক্ত দুটো হাত ছায়াকে জড়িয়ে নেয় নিজের বাহুডোরে। ছায়া জানে সে কে, তাই কোনো কথা বলে না। নির্ঝর ছায়া ভেজা চুলে নাক ডুবিয়ে দেয়। তাই তো ভাবছি, আবার আমার ঘরে এত সুন্দর খাবারের ঘ্রাণ কেন? কাল যে বউটা রান্না করেনি, তাই খাবারের এত সুন্দর ঘ্রাণও পাইনি। মনে হচ্ছে সব কিছু খুবই পছন্দের হয়েছে আপনার। হ্যাঁ, তাহলে একটা কথা বলবেন? চুলে মুখ গোজা অবস্থায় বলে নির্ঝর। সেই দিন অমনি কেন করেছিলেন? কি হয়েছিল? কোন দিন? বিয়ের দিন। নির্ঝর ছায়ার এই প্রশ্নে ছায়াকে ছেড়ে দেয়। ছায়া নির্ঝরের মুখের দিকে ঘুরে তাকায়। সেটা না জানলেও হবে, সময় হলে নিজেই সবটা তোমাকে জানাবো। ছায়াও আর কিছু বলে না। সকালের নাস্তা শেষে নির্ঝর ছায়ার কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় এবং সে না আসলে যাতে দরজা না খুলে সেই কথা বলে যায়। ছায়াও সম্মতি জানায়। নির্ঝর চলে গেলে পুরো বাড়িতে একা ছায়া। মা, বোন, শাশুড়ির সাথে কথা বলেও সময় কাটে না। তাই মাকে বলল তার একাডেমিক বইগুলো যেন পাঠিয়ে দেয়। রাবেয়া বেগমও সম্মতি জানালো। দুপুরের খাবার রান্না করে গোসলে যায় ছায়া। এইদিকে ছায়া গোসলে গেলে কেউ একধারে দরজায় কলিং বেল দিচ্ছে। ছায়া গোসল সেরে বেরিয়ে আসে। জামা পরে ওড়না গায়ে জড়িয়ে নিচে আসে। দরজার ফাঁক দিয়ে দেখে একজন আর্মি সোলজার। ছায়া সোলজার দেখে নির্ঝরকে ফোন না করেই দরজা খুলে দেয়। কিন্তু দরজা খুলে কাউকে পায় না। ছায়া বেশ অবাক হয়। কিছুক্ষণ পর একজন সোলজার এসে ছায়াকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার তো বলে গেছে দরজা না খুলতে, তাহলে কেন খুলেছেন? কিন্তু কোনো সোলজার ছিল দরজার বাইরে। ম্যাডাম, যদি আমিও থাকি তবুও স্যার না আসলে দরজা খুলবেন না। ঠিক আছে। ছায়া দরজা বন্ধ করে দেয়। বুঝতে পারল না বিষয়টা কি ঘটল। ছায়া ভেতরে এসে টেবিলে বসে। তারপর নামাজ পড়ে নির্ঝরকে ফোন করে। তবে নির্ঝরের ফোনের শব্দ ছায়ার পেছন থেকে পায়, যেটা শুনে সে অবাক হয়ে পেছনে তাকায়। নির্ঝর দ্রুত পায়ে ছায়ার দিকে এগিয়ে এসে ছায়াকে জড়িয়ে ধরে। ছায়া নির্ঝরের হৃৎপিণ্ডের গতি যে বৃদ্ধি পেয়েছে তা ঠিক টের পাচ্ছে। ছেলেটার নিঃশ্বাসের সাথে কষ্ট মিশে আছে। ছায়াকে শক্ত করে চেপে ধরে আছে নির্ঝর, যেন ছেড়ে দিলেই ছায়া হারিয়ে যাবে। ছায়া নির্ঝরের পিঠে হাত দেয়। নির্ঝর ছায়াকে নিজের সামনে এনে ছায়ার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। কিছুক্ষণ পর ছায়া থেকে সরে আসে। ছায়ার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। কি হয়েছে? নির্ঝর ছায়ার দিকে তাকিয়ে আছে। নির্ঝরের দৃষ্টিতে ঠিক কি প্রকাশ পাচ্ছে তা ছায়ার জানা নেই, তবে রাগ যে হচ্ছে তা বোঝা যাচ্ছে। ছায়া বুক ভরা সাহস নিয়ে বলল, হঠাৎ করে এসেছে। ভাত খাবেন? চলুন, বেড়ে দিচ্ছি। নির্ঝর কিছু না বলে ছায়াকে পাজা কোলে তুলে নেয়। ওদের রুমে এনে ছায়াকে খাটে বসিয়ে দেয়। আমি আসছি ফ্রেশ হয়ে, ততক্ষণ এখান থেকে নড়বে না। ঠিক আছে। নির্ঝর ওয়াশরুমে চলে যায়। ছায়াও সেখানে বসে থাকে। কিছুক্ষণ পর নির্ঝর চলে আসে। ছায়াকে সে একই জায়গায় দেখে মৃদু হাসে। যদিও ওই মুহূর্তে তার মনের মাঝে হাজারো ভয় কাজ করছিল, কিন্তু এখন সেগুলো কেমন বউকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে। ছায়া বসে আছে, তবে নির্ঝর রুমে নেই, তাই ওড়নাটা সরে গেলেও সেটা ঠিক করেনি। ছায়ার পিঠে চেনওয়ালা একটা জামা পরে আছে। নির্ঝর গিয়ে ছায়ার পিঠের চেনটায় হাত দেয়। ছায়া কেঁপে ওঠে।
নির্ঝর ছায়ার চেনটা খুলে ফেলে। ছায়া চুপচাপ স্ট্যাচুর মতো বসে আছে, নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে। নির্ঝর ছায়ার সম্মতি পেয়ে জামাটা খুলে ফেলে। ছায়া কিছুই বলে না। ছায়ার উন্মুক্ত বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে নির্ঝর। ছায়াও নিরিবিলি ঘুমিয়ে আছে। হঠাৎ করে নির্ঝরের ফোনটা বেজে ওঠে। নির্ঝর মাথা তুলে ফোনটা ধরে। ওপাশ থেকে যে কথাগুলো শোনে নির্ঝর তা শুনে সে বলে, আমি আসছি। ফোনটা কেটে ছায়ার দিকে তাকায় নির্ঝর। নির্ঝর ছায়ার কপালে চুমু দেয়। এরপর ছায়ার বুক থেকে মাথা সরিয়ে ছায়াকে ডাকে, ছায়া, ছায়া। ছায়া ধীরে ধীরে চোখ খোলে। ওঠো, ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি। ছায়া ধীরে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। নির্ঝর ততক্ষণে ফ্রেশ হয়ে নিচে এসে সব খাবার গরম করে টেবিলে রেখেছে। ছায়া গিয়ে নির্ঝরের পাশে বসে। নির্ঝর নিজের হাতে ছায়াকে খাইয়ে দেয়। ছায়া এগুলো বেশ পছন্দ করে। নির্ঝরের কেয়ার, ভালোবাসা, মনে হয় এইগুলো তার জন্যই সব। নির্ঝর ছায়াকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। ছায়া, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি দ্রুত চলে আসব, তুমি সাবধানে থেকো, দয়া করে দরজা খোলো না, ঠিক আছে? নির্ঝর বেরিয়ে আসে। ছায়া দরজা লাগিয়ে উপরে চলে যায়। ঘরে গিয়ে মাকে ফোন করে। মায়ের সাথে কথা বলতে বলতে সময় কেটে যায়। আদনান কেবিনে বসে আছে। তার ডক্টরি চেয়ারে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। এমন সময় একজন দ্রুত তার কেবিনে আসে। স্যার? আদনান চোখ খুলে ছেলেটার দিকে তাকায়। কি হয়েছে? ম্যাডামকে কিডন্যাপ করার জন্য যাকে পাঠিয়েছিলাম সে ধরা পড়ে গেছে। কি? হ্যাঁ। আদনান নিজের সামনে থাকা পেপার ওয়েটখানা লোকটার দিকে ছুঁড়ে মারে। লোকটা ভয়ে পিছিয়ে দেয়। বাস্টার্ড, এইটুকু কাজ করতে পারিস না? তোদেরকে টাকা দিয়ে কেন রেখেছি আমি? স্যার, বের হ রুম থেকে, এক্ষুনি বের হ। লোকটা বেরিয়ে যায়। আদনান রাগে রুমের সব কিছু ছোড়াছুড়ি করতে থাকে। তারপর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে আসে। সোজা চলে যায় তার নিজের বাড়িতে। তার নিজের একটা বাড়ি আছে। সেখানে সেই ফ্ল্যাটে গিয়ে সোজা বেডরুমে চলে আসে। একটা এক্সট্রা রুম আছে তার মাঝে, যেটা মেঝেতে। মেঝের ওই জায়গাটুকু আলপনা করা টাইলস দিয়ে সুন্দর করে সেট করা, যাতে করে কেউ বুঝতে পারে না সেখানে একটা সিক্রেট ডোর আছে। আদনান সোজা সেখানে চলে যায়। এটা একটা গ্রাউন্ড ফ্লোর, যেখানে 3টা রুম। এখানে আদনানের সমস্ত অপকর্মের প্রমাণ আছে। এখানে একটা রুমে বড় দুটো অ্যাকোরিয়াম আছে, যেখানে বড় বড় মাংস খেকো মাছ পালন করে আদনান। বিষয়গুলো পুরো দুনিয়া থেকে লুকোনো। মাঝের রুমটায় আসে আদনান। এখানে বড় একটা ড্যাশবোর্ড। ওর সমস্ত অপকর্মের প্ল্যান এখানে। ড্যাশবোর্ডের মাঝামাঝি ছায়ার ছবি, এবং সেটা লাল রঙের মার্কার করা, যেটা দেখে বোঝা যাচ্ছে ছায়া তার নেক্সট টার্গেট ছিল। এখানে এমন অনেকগুলো মেয়ের ছবি আছে, সবগুলোর মুখে মার্ক করা লাল কালি দিয়ে। নির্ঝর এই মুহূর্তে একটা লাশের সামনে বসে আছে। মূলত ছায়াকে যে কিডন্যাপ করতে এসেছিল, তাকে ধরে ফেলার পর সে নিজে থেকে কিভাবে সুইসাইড করে ফেলে। নির্ঝর ওই ছেলেটার দিকে তাকিয়ে আছে। এই ছেলেটার প্রতিটা ডিটেলস, প্রতিটা ইনফরমেশন আমার প্রয়োজন। এভরি সিঙ্গেল ইনফরমেশন আমাকে দেবে। জি স্যার, ঠিক আছে। এই বডি পোস্টমর্টম করতে পাঠাও। স্যার। জি স্যার। নির্ঝর তার বাকি কাজ সেরে বেরিয়ে আসে। যখন দুপুরে শুনেছে কেউ তার কোয়ার্টারে ঢুকেছে এবং তার মতলব ভালো ছিল না, ছায়াকে দেখাশোনা করার জন্য 3 সোলজার সব সময় কোয়ার্টারের পাশেই থাকে। তাদের মধ্যে থেকে একজন ওই ছেলেকে ধরেছে। তখন নির্ঝরের ভেতরে প্রাণ ছিল না। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। ছায়াকে হারাবার ভয় তাড়া করে বেড়াচ্ছে নির্ঝরকে। কিন্তু কি অদ্ভুত বিষয়, কিছুদিন আগে পর্যন্ত কারোর জন্য এই অনুভূতি যে নির্ঝরের হবে, সেটা নির্ঝর মানতে চাইতো না। পৃথিবীর
কিছু এমন ব্যবসা আছে যা হয়তো মানুষ কল্পনা করেও জানতে পারে না। আদনান ছোট থেকেই একজন বিচক্ষণ ছাত্র ছিল। তার ব্রেন কম্পিউটারের থেকেও দ্রুত চলতো। এই বিষয়টা যদি সঠিকভাবে প্রয়োগ করত তবে হয়তো পৃথিবীর বুকে নামকরা কেউ হতো আদনান। কিন্তু এই বিচক্ষণ ব্রেনটাকে আদনান কিছু অপকর্মে খাটিয়েছে। অনেক বছর আগে পৃথিবীতে মানুষ মরা মানুষকে খেয়ে ফেলতো, অর্থাৎ মানুষের মাঝে যে মানুষগুলো বয়স্ক হয়ে মারা যেত সেই মানুষগুলোকে জীবিত মানুষগুলো মাটি দেওয়ার বদলে রান্না করে খেয়ে ফেলতো। এতে এদের ত্বক সুন্দর হতো এবং তারা আরও চিন্তা করত এতে মরা মানুষ যত বছরের আয়ু ছিল সেটা তাদের লেগে যাবে। সময়ের পরিবর্তনের কারণে এইসব প্রথা সরকার থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে সময়ের পরিবর্তন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে মানুষ এমন কিছু আবিষ্কার করেছে যা অবিশ্বাস্য। পৃথিবীতে এমন কিছু অসাধু দ্রব্য আছে যা ব্যবহারে মানুষের ত্বক সুন্দর হয়। 50-60 বছরের বয়স পর্যন্ত ত্বকে কোনো ভাঁজ পড়ে না। তবে এ দ্রব্য তৈরি করার জন্য প্রয়োজন হয় বিশেষ কিছু মানুষের হরমোন, যা সবার মধ্যে থাকে না। এই হরমোনগুলো মানুষকে মেরে সংরক্ষণ করা হয়। অর্থাৎ এই ব্যবসা বা দ্রব্যটা একেবারে নিষিদ্ধ দ্রব্যগুলোর মধ্যে একটা। আদনান একজন সাইকোলজিস্ট সবার সামনে, কিন্তু পেছন দিয়ে সে একজন রিসার্চার। প্রায় 20 বছর ধরে সে এ বিষয়ে রিসার্চ করছে এবং 6 বছরের বেশি সময় ধরে সে তার রোগীদের ওপর এক্সপেরিমেন্ট চালায় যার ভেতরে সেই বিশেষ হরমোন থাকে। তাকে আদনান গুম করে ফেলে। বেশিরভাগ নাইট ফোবিয়া যাদের হয় তাদের মধ্যে এই হরমোন থাকে। ছায়াও তেমন একজন মেয়ে যার ভেতরে এই হরমোন বিরাজমান। আদনানের বাবা এসপি মাসুদ আরিফ, যে এই দ্রব্যগুলো বাইরে পাচার করত। আর এটাই সেই এসপি যে কিনা মেজর সিনহা চৌধুরীকে মেরেছিল, অর্থাৎ নিঝরের বাবাকে মেরেছিল এবং তার কিছুদিনের মাথায় এসপির ফাঁসি কার্যকর করা হয়। আদনান ছিল মা হারা এক বাবার একমাত্র সন্তান। বাবা তাকে ভীষণ ভালোবাসতো। আদনান ছোট থেকে যা চেয়েছে তাই পেয়েছে। ছোট থেকে বড় পর্যন্ত এমন কিছু ছিল না যা সে চেয়েছে কিন্তু পায়নি। ছোট থেকেই মা ছিল না তার সাথে। বাবার সাথে মানুষ আদনানের মাথায় একটা আলাদা মেন্টাল প্রেশার ছিল। বাবা তাকে সময় দিতে পারত না। বাসায় কাজের লোক থাকলেও আপনজন বা মা বাবার অভাব তার জীবনে সব সময় ছিল। সে কিছুটা সাইকোদের মতো হয়ে যায়। ধীরে ধীরে এই সমস্যা অনেক বৃদ্ধি পায়। বাবা মাসুদ আরিফ যেহেতু সব সময় কাজে থাকতেন, আদনানের এই সূক্ষ্ম সাইকো ব্যবহার সম্পর্কে তার ধারণা ছিল না। আদনান যেটা চায় সেটা করেই ছাড়ে, যে কোনো মূল্যে। বাবা ছোট থেকে দিয়ে এসেছে আর বড় হয়ে নিজেই কেড়ে নেওয়া শিখেছে। মাসুদ আরিফের মৃত্যুর পর আদনান এই বিষয়গুলো আরও বেড়ে যায়। সে আরও হিংস্র হয়ে পড়ে। বাবাহারা আদনানের তখন গার্জিয়ান নেই। নিজেকে আর ডাক্তার দেখানোর প্রয়োজন সে মনে করেনি। আদনান এরপর জানতে পারে তার বাবার ব্যবসার কথা। আদনান ধীরে ধীরে নিজের মস্তিষ্ক থেকে এই বিষয়টাকে আরও জোরদার করে। আদনানের বাবার ফাঁসির পেছনে যে নির্ঝরের পরিবার তা জানতে পারে সে। এরপর সে তিন্নিকে বিয়ে করে। তিন্নির সঙ্গে আদনান প্রেম করে বিয়ে করে। মিসেস চৌধুরী এখনও জানে না আদনানের মা বাবাকে। তিন্নি মা না হওয়ার পেছনেও আদনানের হাত আছে। সে তিন্নিকে ওষুধ দিয়ে তার মাতৃত্বের দিকটা নষ্ট করেছে। আদনান সব কিছু এতটাই ঠান্ডা মাথায় করেছে যে কেউ ধরতেই পারেনি বিষয়গুলো। আজ পর্যন্ত আদনানের সত্য কেউ জানে না। আদনান চৌধুরী পরিবারের সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে হতে চেয়েছিল, কিন্তু কোথাও না কোথাও নির্ঝরের জন্য সে তিন্নিকে এখনও ধোঁকা দিতে পারেনি। আদনানের ভেতরে সেই ক্রোধ এখনও বিরাজমান, তবে ছায়ার বিষয়টা ছিল আলাদা। আমরা ধীরে ধীরে জানতে পারব।
নিজের কেবিনে বসে আছে আদনান। অনেকগুলো রুগী দেখা মাত্র সে খেতে বসলো দুপুরের খাবার। এর মাঝে তিন্নি ফোন করে আদনানকে। আদনান বিরক্ত হয়, কিন্তু তাও সে ফোনটা রিসিভ করে। হ্যাঁ, হ্যালো তিন্নি, বলো। কোথায় তুমি? হসপিটালের কেবিনে। রুবি দেখা শেষ? না, আরও কিছু আছে। তোমার তো এখন লাঞ্চ বিরতি। আমি খাবার নিয়ে এসেছি। নিজে হাতে রাজহাঁসের মাংস আর দেশি মোরগ রান্না করেছি। কোনো প্রয়োজন নেই, ওগুলো নিজেই খাও। এমন করে কথা বলছো কেন? আজব কেমন করে কথা বললাম? আমি তোমার জন্য সকাল থেকে রান্না করছি। একটা দিন আমার সাথে খেতে পারবে না? বিষয়টা তা না তিন্নি, আমি অনেক ব্যস্ত। বোঝো না কেন? বুঝি, সবই বুঝি। তুমি আমাকে ইগনোর করছো ভাইদের বিয়ের পর থেকে। কেন এমন করছো? আমি তো তোমার স্ত্রী নাকি? এত কিছু করেছি তোমার জন্য, তাও তোমার মন পাচ্ছি না। তিন্নি, আমি জাস্ট তোমাকে আর নিতে পারছি না। আমি আর চৌধুরী বাড়িতে যাব না। আমি আমার কাজ শেষে আমার নিজের বাড়িতে চলে যাব। আগে থেকে বলে রাখলাম, কোনো সমস্যা করবা না। কথাটা বলে আদনান ফোনটা কেটে দেয় আর বন্ধ করে দেয় নাম্বার। তিন্নি চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সে শখ করে রেডি হয়ে বসেছিল। সুন্দর একটা শাড়ি পরেছে, একটু সেজেছে, খাবারগুলো গুছিয়ে রেখেছে, কিন্তু আদনানের এমন ব্যবহারের কারণ কি সে সত্যি বুঝতে পারছে না। রাজশাহীতে রাত ৮টা বাজে। ছায়া জানলার পাশে বসে আছে। বিয়ের পরের দিন একটা লাল রঙের জামদানি শাড়ি দিয়েছিল মিসেস চৌধুরী। ছায়ার বেশ পছন্দ হয়েছিল। আজ কেন জানি না মন চাইল এটা পরতে। যদিও নির্ঝরের দুপুরের অনাকাঙ্ক্ষিত কাণ্ডে তার শরীরের বেশ একটা ভালো নেই, তারপরে সে শাড়িটা পরেছে। লম্বা চুলগুলো আঁচড়ে ছেড়ে দিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক। তবে যার জন্য এটুকু সাজগোজ সে এখনো আসেনি। রাতের রান্না আছে, তাই আর চিন্তা নেই। কিছুক্ষণ পর দরজায় কলিং বেলের শব্দ পড়ে। ছায়া নিচে আস্তে আস্তে নির্ঝর ফোন আসে। ছায়া মৃদু হেসে দরজা খুলে যায়। সারা দিনের ক্লান্তি নির্ঝরের দরজা খুলে সামনে একটা লাল পরীকে দেখতে পেয়ে নির্ঝর যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। এই পরীটাকে এত সুন্দর কিভাবে দেখায়? নির্ঝর ৫-৭ না ভেবে ছায়াকে জড়িয়ে ধরে। ছায়ার গলায় নাক ডুবিয়ে ছায়ার শরীরের মিষ্টি ঘ্রাণ অনুভব করতে থাকে। ছায়াও কিছু বলে না, চুপচাপ নির্ঝরের বুকের মাঝে নিজেকে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর নির্ঝর ছায়াকে ছেড়ে দেয়। আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, আমি খাবার দিচ্ছি। নির্ঝর উপরে চলে যায়। ছায়া খাবার বেড়ে দেয় টেবিলে। নির্ঝর ফ্রেশ হয়ে নিচে আসে। ছায়া এবং নির্ঝর দুজনে একসাথে খাবার খায়। এরপর নির্ঝর ছায়াকে নিয়ে ছাদে চলে আসে। আকাশে সুন্দর চাঁদ উঠেছে, আবার মেঘও করেছে। পাঁচজা তুলোর মতো মেঘ চাঁদের আলোর উপর দিয়ে ভেসে যাচ্ছে, দেখতে কি অপূর্ব লাগছে। নির্ঝর তার পরীকে নিয়ে দোলনায় বসে আছে। ছায়া চাঁদ দেখছে, তার ভীষণ সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর, তাই না? আমার অনেক সুন্দর লাগছে চাঁদটা। ছায়া আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বল, কিন্তু নির্ঝর তার চাঁদের দিকে তাকিয়ে বলে, অনেক সুন্দর। ছায়া হাসে। ছায়ার হাসিটা এত সুন্দর, সব সৌন্দর্য ওই হাসিতেই লুকিয়ে আছে। এত ইনোসেন্ট ওই হাসিটা। ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে বলে, কি দেখেন? আমি তো চাঁদ দেখছিলাম। আমিও চাঁদই দেখছিলাম। ছায়া নির্ঝরের কথায় লজ্জা পায়, নির্ঝরের বুকে মুখ লুকায়। নির্ঝর শব্দ করে হেসে দেয়। এইভাবে দুজন চন্দ্রবিলাস করে এরপর গিয়ে শুয়ে পড়ে। সকাল থেকে রাহির কান্নায় চৌধুরী বাড়ি অস্থির। কোনোভাবে কেউ তাকে শান্ত করতে পারছে না। নোহা এগিয়ে এসে রাহির দিকে, রাহি, মা এত কান্না কেন করছো? এসো, আমি চকলেট দেব। না না না, নতুন মামি আর নির্ঝরকে আসতে বলো, এক্ষুনি আসতে বলো। কিন্তু মা, ওদের তো কাজ আছে। নির্ঝর ছুটি পেলে অবশ্যই আসবে। না, আসবে না। আমি জানি নির্ঝর মিথ্যে কথা বলে, শুধু মিথ্যে কথা বলে। রাহিমা,
আর কাঁদিস না। তিন্নিও কোনোভাবেই রাহিকে সামলাতে পারছে না। মিসেস চৌধুরী কত কিছু দিচ্ছে নাতিনকে, সামলাতে পারছে না। আদনান উপায় না পেয়ে নির্ঝরকে ফোন করে আর সবটা শোনায়। রাহির কান্না নির্ঝর অনেক আগে থেকে সহ্য করতে পারে না। তাদের বাড়িতে সবার আদরের রাহি। নির্ঝর ফোনটা কেটে পাশে তাকায়। ছায়া নিরিবিলি ঘুমিয়ে আছে। ছায়ার পরনে নির্ঝরের সেই কালো শার্টটা। নির্ঝর ছায়ার দিকে এগিয়ে ছায়ার কপালে চুমু দেয়। এরপর ছায়ার ঠোঁটে চুমু দেয়। কিছুক্ষণ ধরে ছায়ার ঠোঁটে ঠোঁট ধরে রাখে। এতেও নির্ঝরের মন ভরছে না। এবার ছায়ার শরীর থেকে কাঁথা সরিয়ে নিজে ছায়ার কাঁথার নিচে চলে আসে। ছায়া হাত সরিয়ে ছায়ার বুকের উপর মাথা রাখে। কিছুক্ষণ ওভাবে থেকে ছায়ার মুখের কাছে চলে আসে। ছায়ার গালে চুমু খায়। ছায়া নড়ে চড়ে ওঠে। ওঠো ছায়ারানী, বাড়িতে যাব। ছায়া পিটপিট করে চোখ খুলে তাকায়। বাড়ি মানে? তোমার শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ি, আবার তোমার বাপের বাড়ি আমার শ্বশুরবাড়ি। এ আজকে? সত্যি? মিথ্যা না তো? একেবারেই নয়। ছায়া উঠতে চায়, কিন্তু নির্ঝর ছায়াকে চেপে ধরে। পরে ওঠো, আগে ফোন দিই রাহেককে। ভীষণ কান্না করছে মেয়েটা। দিন। নির্ঝর তিন্নির ফোনে ফোন দেয়। তিন্নি দ্রুত ফোনটা ধরে। এই দেখো, নির্ঝর ফোন দিয়েছে, কথা বলো। রাহি কান্না থামিয়ে ফোন ধরে। হ্যালো, আমার কলিজাটা, কাঁদছো কেন মা? মাকে শুধু মা বলে ডাকলে হয়? মাকে দেখতেও আসতে হয়। আসছি মা, আজকেই আসবো আমি। আর কেঁদো না। সত্যি? হ্যাঁ। আর নতুন মাম্মি? সেও আসবে। কথা বলবে? হ্যাঁ দাও। নির্ঝর ছায়াকে ফোনটা দেয়। ছায়া ফোনটা ধরে। রাহি, মা কি হয়েছে? নতুন মাম্মি, তোমরা কোথায় গেছো? আসছো না কেন? আসবো মা। আমি তো জানি না রাহি নতুন মাম্মিকে এত মিস করছে। জানলে কত আগেই চলে যেতাম। এখন এসো। যাবো মা, দ্রুত আসো। ছায়া হাসে। এরপর ফোনটা কেটে দেয়। নির্ঝরের দিকে তাকায় ছায়া। নির্ঝর ছায়ার ঠোঁট এবং কপালে আরও চুমু দেয়। খেয়ে ফেলুন একেবারে। নির্ঝর হাসে। পারলে তাই করতাম। উঠুন, এত ভারী আপনি, আমার কষ্ট হয়ে যাচ্ছে। নির্ঝর সরে আসে। ছায়া উঠে ওয়াশরুমে চলে যায়। নির্ঝর তার মাকে ফোন করে। হ্যালো। হ্যাঁ বাবা, বলো। কোথায় তুমি? আমি রান্নাঘরে। এখনো রওনা হইনি মা। তুমি এখন থেকেই রান্না শুরু করেছো? কতদিন পর দেখবো বলতো? মাত্র 1 মাসের মতো হয়েছে মা। হ্যাঁ, তো এটাই অনেক। বলছি, আদনান ভাই কোথায়? রোজ দ্রুত চলে যায় হসপিটালে, কিন্তু আজ যায়নি। সকাল থেকেই কাঁদছে রাহি। রাহি কাঁদছে কখন থেকে মা? উঠেছে ধরেই কাঁদছে। সে নাকি স্বপ্ন দেখেছে নির্ঝর আর নতুন মামি তার কাছে এসেছে, কিন্তু চোখ খুলে দেখে তোরা নেই। সেই থেকে কান্না। ঠিক আছে। তোরা রওনা হচ্ছিস কখন? এই তো এখনই। ভাবছি আমি ড্রাইভ করব। এতটা পথ নিজে ড্রাইভ করবি? কোনো দরকার নেই। সিদ্দিককে নিয়ে আয়, আমি ওর রুম ঠিক করে দেব। থেকে যাবে কয়েকদিন। মা, চেষ্টা করব 4 দিনের ছুটি নেওয়ার, কিন্তু সম্ভব হয় কি না। হবে, এতদিন পর আসছো। 4 কেন, 5 দিনের হবে। হ্যাঁ হ্যাঁ, আমার মিসেস মেজর সিনহার আসছি মা। বউটাকে নিয়ে এসো। নির্ঝর হাসে। ফোনটা কেটে নির্ঝর অন্য ওয়াশরুমে চলে যায়। গোসল করে রেডি হয়ে নেয়। অফিসে ফোন করে 5 দিনের ছুটি পেয়ে যায়। নির্ঝর বেশ খুশি হয়ে যায়। কাজে আসার পর নিজের জন্য দেশের এত দায়িত্ব যে ঠিক করে নিঃশ্বাস নিতে সময় পায় না নির্ঝর। মিসেস চৌধুরী ছেলেকে অনেক মিস করলে চলে আসতেন, কিন্তু নির্ঝরের ছুটি হয় না সহজে। কি করে হবে? তার কাঁধে যে অনেক বড় দায়িত্ব। খাবার টেবিলে নির্ঝর ছায়ার হাতে খাবার খাচ্ছে। ছায়া নির্ঝরকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। তারপর উপরে গিয়ে দুজনে জামা কাপড় গুছিয়ে নেয়। এটা ওটা করতে করতে ছায়া কষ্ট হয়ে যাচ্ছে। উফ, আপনি তো একটু সাহায্য করতে পারেন।
কেন আমি করব? বউ থাকতে নিজেকে কিছু করতে নেই। আজব কথা, আমি না থাকলে কে করতো? আমি করতাম। তখন তো বউ ছিল না, এখন বউ আছে। ছায়া ভ্রু কুঁচকে তাকায়। বাহ, সুন্দর কথা। এখন দ্রুত এসব পরে রেডি হয়ে নিন। ছায়া নির্ঝরকে ড্রেস দিয়ে নিজে আয়নার সামনে চলে আসে। একটা গোলাপি রঙের গোল জামা পরেছে ছায়া। লম্বা চুলগুলো সুন্দর করে বেঁধে নিয়েছে। প্রয়োজনীয় সব জিনিস সাইড ব্যাগে রেখে নেয়। নির্ঝর ছায়ার দেওয়া গেঞ্জি আর প্যান্ট পরে বের হয়। ছায়া দিকে এগিয়ে গিয়ে বলে, চুড়ি পরে নাও। মা হাত খালি দেখলে রাগ করতে পারে। আপনার জন্যই তো খুলেছি। আপনার তো আবার এখানে ওখানে কেটে যায়, তাও আমার চুড়িতে। দুটো নর্মাল চুড়ি বানিয়ে দেব। চুড়িতে এত ডিজাইন কে করে? ছায়া আর চোখে তাকায়। ওনার সবেতেই সমস্যা। নির্ঝর হাসে। চলো চলো, ড্রাইভার চলে এসেছে। চলুন, আমি রেডি। দুজন মিলে নিচে চলে আসে। নির্ঝর ভালো করে কোয়ার্টারে তালা দেয়। দুজন গাড়িতে উঠে বসে। সুন্দর রাস্তা দিয়ে গাড়ি আপন গতিতে চলতে থাকে। উপভোগের মতো সময় এটা। ছায়া নির্ঝরের কাঁধে মাথা রেখে বাইরের দৃশ্য উপভোগ করছে, আর নির্ঝর তার রানী রূপ উপভোগ করছে। চৌধুরী বাড়িতে এখন তোড়জোড় উঠেছে। বড় ছেলে আসছে তার বউকে নিয়ে, কতদিন পর। মায়ের কাছে সন্তানের আশাটা সব সময় অনেক দিন পরই হয়। মিসেস চৌধুরী আর নোহা রান্না করে। তিন্নির মেয়েটা এত কান্না করছিল, তাই সে ওকে ঘুম পাড়াতে গেছে। অনেক কান্না করলে আবার রাহির জ্বর আসে। তিন্নি রাহিকে শুইয়ে দেখে আদনান ফোনে কিছু করছে। তিন্নি খোলা চুলগুলো বাঁধতে বাঁধতে বলে, কি ব্যাপার, তুমি আজ কাজে যাবে না? আদনান ফোনটা রেখে উঠে দাঁড়ায়। তিন্নির দিকে এগিয়ে আসে, তিন্নিকে জড়িয়ে ধরে। হঠাৎ করে আদনানের এমন কাণ্ডে তিন্নি অবাক হয়ে যায়। কি হয়েছে? কিছু না, অনেকগুলো দিন তোমাকে আর মেয়েকে সময় দিতে পারছি না, আমার খারাপ লাগে। তিন্নি অবুঝ মন। স্বামীকে সে অনেক ভালোবাসে, তাই আদনান যা বুঝায় তাই বুঝে নেয়। আদনান তিন্নিকে জড়িয়ে অনেকগুলো চুমু খায়, এতেই তিন্নি খুশি। আসলে পুরুষ মানুষ অনেক অদ্ভুত হয়। একটুতেই যে নারী খুশি হয়, তাকে ফেলে কি সুন্দর অন্য কাউকে ভালো লাগতে পারে? পৃথিবীর নিয়মটাই কেমন অদ্ভুত। অয়ন নির্ঝরের পছন্দ মতো অনেকগুলো জিনিস নিয়ে এসেছে। নোহা তা দেখে বলে, বলছি মা, ছায়ার ভীষণ ভাপা ইলিশ পছন্দ। আপনার ছেলে অনেক বড় মাছ এনেছে, একবার ভাপা ইলিশ বানাবেন? অবশ্যই বানাবো মা। আমার ছেলের বউ কি আলাদা? মিসেস চৌধুরী কথায় নোহা শান্তি পায়, এবং সে তার বোন সত্যি সুন্দর একটা সংসার পেয়েছে। সে এবং তার বোন সত্যি সুন্দর একটা সংসার পেয়েছে। চলবে।